ঢাকা তখন সন্ধ্যার পরের অদ্ভুত এক সময়। সড়কের লাইট পোস্টগুলো জ্বলে উঠলেও রাস্তায় ছিল কেমন যেন চাপা উত্তেজনা। শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের সামনে সেদিন বাতাসে ভাসছিল নতুন সরকারের শপথ গ্রহণের রেশ। প্রথমবারের মতো বিএনপি পেয়েছে ২১২ আসন। এমন জয়ের পর শহর যেন হাঁটছিল এক নতুন আত্মবিশ্বাস নিয়ে। কিন্তু সেই আত্মবিশ্বাসের ভিড়েও একদল মানুষ নীরবে অন্যদিকে তাকাচ্ছিল। তারা দেখছিল আরেকটি অবিশ্বাস্য উঠতি শক্তিকে, যে শক্তি এবার সংসদে ৬৮ আসন নিয়ে এসে ইতিহাসই পাল্টে দিয়েছে। সংসদ ভবনের বাম পাশে একটি গাছতলায় কয়েকজন সাংবাদিক দাঁড়িয়ে ফিসফিস করছিল। আজকের খবর বিএনপি নয়, আজকের খবর তারেকও নয়, আজকের খবর জামায়াত ইসলামী। হঠাৎ দূর থেকে ভেসে এলো আজানের সুর, আকাশে উঠল এক চাপা নীরবতা, আর যেন পুরো শহর বলল বাংলাদেশে এক নতুন খেলা শুরু। বাংলাদেশের গণমাধ্যম যেখানে আজও এই ফলাফলকে বিএনপির সুস্পষ্ট জয় বলে ঘোষণা করছে, ঠিক সেই সময় আন্তর্জাতিক মিডিয়া খুবই অদ্ভুত এক শব্দ তুলে ধরছে। জামায়াত ক্ষমতায় না গিয়েও ক্ষমতার পথে উঠে এসেছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান লিখেছে, মডারেটস ইন বাংলাদেশ আর অ্যানশাস, জামাত's রিটার্ন ইজ নো স্মল ট্রেমার। রয়টার্স জানুয়ারিতেই একটি দীর্ঘ বিশ্লেষণ দেয়, যেখানে বলা হয় জামায়াত এবার নিজেদের মডারেট সংস্করণে পুনর্গঠন করছে। তারা দিয়েছে হিন্দু প্রার্থী, দিয়েছে নারী মুখ, দিয়েছে উন্নয়ন কেন্দ্রিক এজেন্ডা। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ৬৮ আসন মানে শুধুই সংসদে ক্ষমতা নয়, এটি একটি জাতীয় নেটওয়ার্কের জেগে ওঠা। আর মার্কিন গণমাধ্যম এনপিআর বলছে, দ্য রাইজ অফ জামাত ইজ নট এ থ্রেট, ইট ইজ এ পলিটিক্যাল ইনভাইটেবিলিটি। অর্থাৎ বিদেশিরা বলছে আজকের জামায়াত ক্ষমতায় নেই ঠিকই, কিন্তু তাদের পথ খোলা। আর এই পথ খুলেছে জুলাই আন্দোলনের দিনগুলোতে, যেখানে রাজপথের সবচেয়ে সংগঠিত, ত্যাগী ও প্রস্তুত দল ছিল এই জামায়াত শিবির। ২০২৪ সালের জুলাই আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে এক ভূকম্পন ছিল। বিক্ষোভে যখন ছাত্ররা পুলিশের বুলেট এড়িয়ে দৌড়াচ্ছিল, যখন বিশ্ববিদ্যালয়ের গেটে গেটে বৃষ্টি ভেজা সন্ধ্যার মধ্যে লাঠিচার্জ চলছিল, তখন রাজপথে সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ ও সংগঠিত অবস্থানে ছিল জামায়াত। তাদের পদযাত্রা যেন তৈরি করেছিল এক অদ্ভুত আবেগ। হাজারো কর্মী, পিঠে শুধু একটি ব্যাগ, হাতে একটি লাঠি আর বুক ভরা বিশ্বাস। তারা চুপচাপ সুশৃঙ্খল হয়ে রাজপথে নেমেছিল, যেন জানত ইতিহাস তাদের ফের ডাকছে। হাসিনা পতনের পর সরকার গঠনের অস্থির সময়েও জামায়াত ছিল গুরুত্বপূর্ণ কণ্ঠ। ফলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বুঝে গেল এই শক্তি নরম হয়নি, দমন হয়নি, বরং নিঃশব্দে আরও পরিণত হয়েছে। আর যখন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে পরপর জয় পেতে শুরু করলো জামায়াত ঘরানার ছাত্ররা, তখন আন্তর্জাতিক মিডিয়ার চোখ পুরোপুরি খুলে গেল। সেখানে তারা বুঝল এটি অস্থায়ী ঢেউ নয়, এটি একটি আর্কিটেকচারের পুনর্জন্ম। আন্তর্জাতিক বিশ্লেষকরা বারবার তুলনা টানছেন তুরস্কের ২০০২ সালের নির্বাচনের সঙ্গে। সেই নির্বাচনে এরদোয়ানের দল ক্ষমতায় আসে মডারেট ইসলামিক ডেভেলপমেন্ট ভাবধারা নিয়ে। তারা বলেছিল, আমরা শরিয়ত চাই না, আমরা উন্নয়ন চাই, স্থিতিশীলতা চাই। আজকের জামায়াত তো একেবারে সেই ভাষা ব্যবহার করছে। তারা বলছে, আমরা প্রগতিশীল ইসলাম, সুশাসন, দুর্নীতি দমন, ন্যায় বিচার চাই। এই ভাষা ভোটারদের ভয় পাইয়ে দেয় না, বরং এই ভাষা শোনায় সুশাসনের স্বাদ। বিশ্লেষকরা বলছেন, বিএনপি যদি দুর্নীতিতে জড়ায় বা অর্থনীতি যদি বিপর্যস্ত হয়, তাহলে তুরস্কের একে পার্টি থেকে শেখা স্ক্রিপ্টের সামনে যেতে পারে জামায়াত। আর সেটাই বিএনপি সরকারের জন্য ভয়ানক এক সতর্কবার্তা। বিএনপি যদি দুর্নীতিতে জড়িয়ে পড়ে, অর্থনৈতিক চাপ সামলাতে ব্যর্থ হয়, অথবা প্রশাসনিক দুর্বলতা দেখা দেয়, তাহলে দেশের জনগণ খুব সহজেই জামায়াতকে পরবর্তী বিকল্প হিসেবে বিবেচনা করবে। কারণ জামায়াতেরও রয়েছে এক বিশাল গ্রাসরুট নেটওয়ার্ক, যা বিএনপির নেই। জামায়াতের সবচেয়ে বড় শক্তি তাদের সাংগঠনিক নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক শুধু মাঠের রাজনীতিতে নয়, বরং স্কুল, কলেজ, হাসপাতাল, মাইক্রোফাইন্যান্স, সামাজিক সেবা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, একটি গভীর শিকড় বিস্তৃত সংগঠন। বিশ্ববিদ্যালয়ে তাদের জয় শুধু ছাত্র রাজনীতির সাফল্য নয়, এটি ভবিষ্যতের রাষ্ট্রনায়কদের উপর প্রভাবের সূচক। বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে জামায়াত যে সংখ্যক আসন পেয়েছে, এটি কেবল একটি নির্বাচনী অর্জন নয়, বরং দেশের রাজনৈতিক কাঠামোতে দীর্ঘদিনের পরিবর্তনের ইঙ্গিত বহন করে। এই উত্থান এমন এক রাজনৈতিক পুনর্গঠন যার প্রভাব আগামী ১০ বছর ধরে টের পাওয়া যাবে। বিশেষজ্ঞদের মতে, জামায়াতের উদ্ভবকে শুধুমাত্র সংসদের সংখ্যাগরিষ্ঠতার চশমায় দেখলে ভুল হবে। এটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন যুগের সূচনা, যেখানে ভোটধারা, তরুণদের রাজনৈতিক পছন্দ, সংগঠনের গভীরতা সবকিছুই নতুনভাবে সাজানো হচ্ছে। তাদের শক্তি এখন কেবল ভোটের বাক্সে নয়, তাদের শক্তি সমাজের ভেতরকার শেকড়বদ্ধ নেটওয়ার্কে। আরও গুরুত্বপূর্ণ হল, জামায়াত সীমান্তবর্তী যেসব আসন জিতেছে, সেগুলো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে সংবেদনশীল অঞ্চলে পড়ে। ফলে এই বিজয় শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চলের শক্তির ভারসাম্যকে প্রভাবিত করার সম্ভাবনা তৈরি করছে। এই সীমান্ত ভিত্তিক প্রভাব ভবিষ্যতে বাণিজ্য, নিরাপত্তা, আঞ্চলিক রাজনীতি সবখানেই নতুন বাস্তবতা দাঁড় করাতে পারে।
জামায়াতের রাজনৈতিক উত্থান যতটা সহজ মনে হচ্ছে, তাদের সামনে ততটাই বড় একটি দেয়াল দাঁড়িয়ে আছে নারী ভোটার। বাংলাদেশে ভোটারদের অর্ধেকই নারী। নারীরা জামায়াতকে ভয় পান, কারণ 1971-এর ইতিহাস, নারীর অধিকার নিয়ে পূর্ববর্তী অবস্থান, বাংলাদেশের প্রগতিশীল সমাজের ভেতর গেঁথে থাকা সংশয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইফ জামাত ওয়ান্টস পাওয়ার, ওয়েমেন মাস্ট ফিল সেফ উইথ দেম। তারা যদি নারী সংক্রান্ত নীতিতে সাহসী ও প্রগতিশীল পদক্ষেপ নিতে পারে, তবে ক্ষমতার দরজা পুরোপুরি খুলে যাবে। আর যদি ব্যর্থ হয়, তাহলে তাদের উত্থান এখানেই থেমে যাবে। ক্ষমতার লড়াই শেষ পর্যন্ত গড়ে ওঠে মনস্তত্ত্বে, আর নারীর মনস্তত্ত্বই রাজনীতিকে বদলে দিতে পারে। রাত 1টা, তেজগাঁওয়ের রাস্তায় কুয়াশা নেমেছে ধীরে ধীরে। দূরে কোথাও একটা সাইরেন বাজছে, মৃদু হাহাকার ধর্মী। একটি কালো প্রাডো ধীরে ধীরে ঢুকলো একটি অন্ধকার গলিতে। গাড়ি থেকে নামলো একজন সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক। তিনি আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, বিএনপি জিতেছে ঠিকই, কিন্তু রাজনীতি অন্যদিকে যাচ্ছে। তার কণ্ঠে ভয়ও ছিল, বিস্ময়ও ছিল, আর এক ধরনের অদ্ভুত উত্তেজনাও। বাংলাদেশের ভবিষ্যৎ যেন দাঁড়িয়ে আছে দুই শক্তির মাঝে। একদিকে অভিজ্ঞ রাজনৈতিক দল বিএনপি, অন্যদিকে নিঃশব্দের শক্তি সঞ্চয় করা জামায়াত। প্রশ্নটি এখনো ঝুলে আছে শীতের কুয়াশায়। পরবর্তী ক্ষমতার সিংহাসনে কার পায়ের চিহ্ন পড়বে?